মহিলা আসন নম্বর 19-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের নৃগোষ্ঠী সম্প্রদায় সমূহের শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়, যা আদিবাসী বা নৃগোষ্ঠী শিশুদের শিক্ষায় উৎসাহিত করে ও ঝরে পড়া রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগটি মূলত প্রাক প্রাথমিক ও প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নির্ধারিত। 2017 সালে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রি এই 5টি ভাষায় পাঠ্য বই, শিক্ষক নির্দেশিকা ও শিক্ষক প্রশিক্ষণ চালু করা হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো মন্থর ও নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন। আমার প্রশ্ন হলো, নৃগোষ্ঠী সম্প্রদায় সমূহের শিশুদের জন্য চলমান 5টি ভাষায় শিক্ষার অগ্রগতি কি? দ্বিতীয়, এই 5টি ভাষার বাইরে আরও অন্যান্য ভাষা, বিশেষ করে সমতলের আরও 37টি ভাষা রয়েছে, সে সমস্ত ভাষায় শিক্ষাদানের কোনো পরিকল্পনা আছে কি? থাকলে কোন কোন ভাষায়? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে তিনি একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছেন। আপনার স্মরণ আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এই নৃগোষ্ঠীকে মূল ভূখণ্ডের সাথে সামঞ্জস্য রেখে তাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য তিনি বহুবিধ ব্যবস্থা নিয়েছিলেন। এমনকি টেলিভিশনে তাদের অনুষ্ঠানের প্রচারণার ব্যবস্থা করেছিলেন। 2002 সালে দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপিত হয় এবং সেখানে নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ এবং প্রায় 30টির মতো ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলি সংরক্ষণ করার দায়িত্ব দেওয়া হয় মাতৃভাষা ইনস্টিটিউটে একটি কার্যালয় করে। সেখানকার অগ্রগতি মূলত 5টি ভাষাকে নিয়ে তারা প্রথমে প্রাথমিক স্কুল, প্রাক প্রাথমিক স্কুলে বই ছাপানোর ব্যবস্থা করেছে। প্রথমটি হলো চাকমা, মারমা, ত্রিপুরা। এই যে ভাষা সংরক্ষণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বের মায়ের ভাষা, জন্মগ্রহণ করার পরে যে ভাষা কথা বলে সেই ভাষা সংরক্ষণ করার জন্য এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, যে ন্যাপ কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রথম সাপ্তাহিক ক্লাস রুটিনে নৃগোষ্ঠীর ভাষায় রচিত পাঠ্যপুস্তক বিষয়বস্তু অনুযায়ী পাঠদান অন্তর্ভুক্তি করা হয় এবং কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে 2026 সালে 5টি ভাষায় চাকমা, গারো, মারমা, ত্রিপুরা ও সাদ্রি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থাও আমরা ইতিমধ্যেই করেছি। 5টি পিটিআইতে মোট 15টি ব্যাচে 450 জন শিক্ষকদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বর্তমানে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদে জানাতে চাই, এই নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ করা মাতৃভাষা ইনস্টিটিউশন এবং এই সরকারের দায়িত্ব, এবং সেটাকে যথাযথ পালন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এর অগ্রগতি হচ্ছে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য আন্না মিঞ্জ, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। নৃগোষ্ঠী শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষার উদ্যোগটি বর্তমানে বেশ কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন, যেমন কিছু কিছু বিদ্যালয়ে সংশ্লিষ্ট ভাষার শিক্ষক না পাওয়া, শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ভাষার দক্ষ ব্যক্তি বা ব্যক্তিবর্গ দিয়ে তদারকির ব্যবস্থা না থাকা ইত্যাদি। আমার প্রশ্ন হলো, শিক্ষক সংকট নিরসন করা সহ শিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য তদারকি ব্যবস্থা গ্রহণের কোনো পরিকল্পনা আছে কি? থাকলে তা কি ধরনের? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের এনসিটিবি কর্তৃক 5টি ভাষায় এই বছরও নতুনভাবে
37টি বই আমরা দিতে যাচ্ছি। নৃগোষ্ঠীদের মাতৃভাষা এই পাঠদান আমরা সচেষ্ট রাখার জন্য। এছাড়াও আমাদের চাকমা, গারো, মারমা, ত্রিপুরা, সাদ্রি ভাষার বাইরে অন্য ভাষা ও বহুভাষিক কার্যক্রম MLA সম্প্রসারণের বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশ্বাস দিতে পারি যে এই নৃগোষ্ঠী বাংলাদেশী একটি অংশ, তারাও বাংলাদেশী, এবং তারা যেন কনস্টিটিউশনাল রাইট থাকে সেই দিকে দৃষ্টি রেখেই সকলকেই আমরা এই গণশিক্ষা মন্ত্রণালয়ের, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা বইও দিচ্ছি, এবং তাদের আর বিবিধ যে সুবিধাগুলি রয়েছে সরকারি প্রাইমারি স্কুল যেগুলি পাচ্ছে সেগুলি আমরা করছি। তবে শিক্ষক স্বল্পতা পার্বত্য চট্টগ্রাম ওই এলাকাটিতে রয়েছে, এটি একটি বিশাল সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য আমরা অন্য একটি কনসেপ্টে, অর্থাৎ লোকালি শিক্ষক নিয়োগ দেওয়া এবং তাদেরকে সেখানে ট্রেনিং করা, এই ব্যবস্থাটিও আমরা হাতে নিয়েছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। এখন আমি মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল জালকাঠি 1-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে আমার নোটিশ গ্রহণ করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি সুস্থ সবল জাতি গঠনের প্রথম শর্ত হল পুষ্টিকর ও নিরাপদ খাদ্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ আমাদের দেশের সাধারণ মানুষ প্রতিদিন খাবারের বদলে, পুষ্টিকর খাবারের বদলে বিষ তুলে দেওয়া হচ্ছে। এক শ্রেণীর অসৎ, অতি লোভী, নীতিহীন ব্যবসায়ী চক্র সিন্ডিকেট তৈরি করে আমাদের পুরো খাদ্য ব্যবস্থাকে বিষাক্ত করে তুলেছে। মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় খাদ্য যেমন চাল, ডাল, তেল, মশলা থেকে শুরু করে প্রতিদিনের শিশু খাদ্য পর্যন্ত আজ ভেজালে ছেয়ে গেছে। মাছ মাংসে ফরমালিন, ক্ষতিকর প্রিজারভেটিভ, ফলমূল শাকসবজিতে নিষিদ্ধ কীটনাশক এবং ক্ষতিকর হরমোন প্রয়োগ করা হচ্ছে। এমনকি চাল দবদবে সাদা করার জন্য ক্ষতিকর ইউরিয়া এবং টেক্সটাইল ডাই ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্যের জন্য, যা চরম হুমকি। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালীর বিধির 71 বিধিতে দেশের কোটি কোটি মানুষের জনস্বাস্থ্যের সুরক্ষায় অত্যন্ত জরুরি একটি বিষয় মাননীয় খাদ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বর্তমানে সারা দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, শাক সবজি, শিশু খাদ্য বিষাক্ত রাসায়নিক ফলমূল, ক্ষতিকারক রঙের মিশ্রণে মহামারী আকার ধারণ করেছে। বাজারে মিলছে নকল ডিম, প্লাস্টিকের চাল, কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে ফল। এই বিষাক্ত খাদ্যের কারণে দেশে ক্যান্সার, কিডনি বিকল এবং লিভারে মারাত্মক রোগ এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা আজ সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকিতে। মৌসুমি ফলেও ফরমালিন, আইন থাকা সত্ত্বেও অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য, সাধারণ মানুষ আজ নিরাপদ ভাত মাছ খাওয়ার কোনো উপায় নেই। মাননীয় স্পিকার, খাদ্যে ভেজাল দেওয়া আর মানুষকে নীরবে হত্যা করা একই কথা। তাই আমি সুনির্দিষ্ট দাবি, এই জাতীয় এই সংকট মোকাবেলায় প্রতিটি জেলায় আধুনিক খাদ্য পরীক্ষাগার স্থাপন করা হোক এবং ভেজালকারীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের মতো কঠোর শাস্তি নিশ্চিত করতে একটি শক্তিশালী জাতীয় টাস্কফোর্স গঠন করা হোক। এ সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রীর আমি এই মহান সংসদে একটি সুস্পষ্ট বিবৃতির জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় খাদ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল বারীকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ জানাই। মাননীয় সংসদ সদস্য জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে
কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন হবে জাতীয় অগ্রাধিকার খাত। বর্তমান সরকার ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার প্রদান করে ইতোমধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভেজাল রোধ, পণ্যের মান নিয়ন্ত্রণে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, স্বাস্থ্য বিভাগ, জেলা উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে ও মনিটরিং অব্যাহত আছে। দণ্ডবিধি 1860, নিরাপদ খাদ্য আইন 2013, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 প্রভৃতি আইনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও বিষাক্ত খাদ্য, পানীয়, ওষুধ বা প্রসাধন সামগ্রীতে ভেজাল মেশানো এবং তা বিক্রি বা মজুত করার অপরাধে বিশেষ ক্ষমতা আইন 1974 স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 বিচার্য, যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 14 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রয়োগের বিধান রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ভেজাল খাদ্য বিক্রি বন্ধে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দেশব্যাপী কঠোর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ফেব্রুয়ারি 26 হতে জুন 26 পর্যন্ত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা উপজেলা প্রশাসনের সহায়তায় নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী পরিচালিত 122টি মোবাইল কোর্টে 1,32,30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ফেব্রুয়ারি 2026 হতে জুন 2026 পর্যন্ত খাদ্যে ভেজাল প্রতিরোধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত সংক্ষিপ্ত বিচার সামারি ট্রায়াল আদালতের 19টি মামলায় 62,50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং উক্ত সময়ে বিশুদ্ধ খাদ্য আদালতে খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়েরকৃত 25টি মামলা চলমান আছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্যে ভেজাল, অনুমোদনহীন রং ও রাসায়নিক মাত্রা শনাক্তকরণে খাদ্য নমুনা পরীক্ষার জন্য 64 জেলা ও 8টি বিভাগীয় কার্যালয়ে 72টি মিনি ল্যাবরেটরি স্থাপন করেছে। এই ল্যাবরেটরিগুলোতে অণুজীবীয় পরীক্ষা, রাসায়নিক পরীক্ষা ও সোয়াব টেস্টের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় আহার্য সামগ্রী পরীক্ষা করা হয়। মিনি ল্যাবগুলোতে গত 5 মাসে 6,795টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এবছরের মধ্যেই 19,700টি খাদ্য নমুনা পরীক্ষা করার কার্যক্রম চলমান আছে। এই মিনি ল্যাবরেটরিগুলোকে খাদ্য নমুনা পরীক্ষার জন্য আরও উপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বর্তমানে দেশের 8টি বিভাগে 8টি মোবাইল ভ্যান ল্যাবরেটরির মাধ্যমে আওতাধীন জেলাসমূহে খাদ্যদ্রব্য যথা দুধ, ঘি, শাকসবজি ইত্যাদিতে তাৎক্ষণিকভাবে ভেজাল চিহ্নিতকরণের কার্যক্রম চালু রেখেছে। তাৎক্ষণিকভাবে ভেজাল চিহ্নিতকরণের কার্যক্রম আরও বৃদ্ধি করার লক্ষ্যে নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্য পরীক্ষণ ও সার্ভিলেন্স ক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় 64 জেলায় 64টি মোবাইল ল্যাবরেটরি ভ্যান ক্রয় করা হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতি মাসে সারা দেশ থেকে ভোক্তা পর্যায়ে গৃহীত খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে সরকার স্বীকৃত আরও 47টি সরকারি বেসরকারি ডেজিগনেটেড ল্যাবে নমুনা পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফুড টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় কেন্দ্রীয় কার্যালয়, প্রশিক্ষণ সেন্টার সহ ঢাকা শহরে খাদ্য নমুনা পরীক্ষার জন্য রেফারেন্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম ও খুলনা শহরে 2টি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভেজাল খাদ্যপণ্য গ্রহণ এবং ক্রয় হতে জনসাধারণকে বিরত রাখার জন্য টেলিভিশন বেতার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতে 5টি প্রবিধান প্রণয়নের কার্যক্রম চলমান আছে। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এবং বেনাপোল বন্দরে আমদানিকৃত সকল খাদ্য পরীক্ষার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি গত 6 জুলাই
2026 তারিখে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থাগুলোর মাঠ পর্যায়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহ একেবারে ক্ষেত্র পর্যায়ে সংশ্লিষ্টদের সাথে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সভার আয়োজন করেন এবং সকলের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী সবাই উত্থাপিত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে একটি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভেজাল বিরোধী কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন নির্দেশ দেন। ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জনমুখী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। মাননীয় স্পিকার, এই ভেজাল রোধের জন্য বিভিন্ন ধরনের যে পদক্ষেপ, এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এই কমিটির সুপারিশ প্রেক্ষিতে আরও জোরদার করা হবে এবং এভাবেই আমাদের ভেজাল মুক্ত খাদ্য যাতে আমরা পরিবেশন করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সবচেয়ে বড় সংকট হলো মাঠ পর্যায়ে খাদ্যে ভেজাল শনাক্ত করার কোনো আধুনিক ব্যবস্থা নাই। আমার নিজ এলাকা ঝালকাঠি সহ সারা বাংলাদেশে এই খাদ্যে ভেজাল ধরার জন্য যে ম্যাজিস্ট্রেটরা যান, তাদের কাছে কোনো ল্যাবের যন্ত্রপাতি না থাকায় খাদ্য ভেজাল সঠিকভাবে শনাক্ত হচ্ছে না। তাই তাৎক্ষণিক পরীক্ষা না করার কারণে প্রশাসনের ইচ্ছা থাকা সত্ত্বেও প্রমাণের অপরাধীরা বারবার তাদের আওতার আইনের থেকে তারা মাপ পেয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, জনস্বাস্থ্যের এই ভয়াবহ বিপর্যয় শুধু চিকিৎসা সংকট নয়, এটি রাষ্ট্রের একটি অর্থনৈতিক এবং মানব সম্পদ উন্নয়নের পথে সবচেয়ে বড় অন্তরায়। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, চিকিৎসকের মতামত অনুযায়ী গর্ভবতী মায়েরা এই ভেজাল খাদ্য গ্রহণের ফলে বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধী শিশুর জন্ম দিচ্ছেন, যা আমাদের আগামী প্রজন্মকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে। আমি তাই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করতে চাই। তিনি ইতিমধ্যে বলেছেন 47টি জেলায় আধুনিক ল্যাব করবেন। সেই 47টি জেলার মধ্যে আমার ঝালকাঠি জেলাটি অন্তর্ভুক্তি আছে কিনা এবং ঝালকাঠি জেলায় আরও বেশি করে ভেজাল ধরার জন্য এই যে আমাদের জেলা ম্যাজিস্ট্রেটের আওতায় যে টিম রয়েছে, সেই টিম বেশিরভাগ কাজ করবেন কিনা এ ব্যাপারে আমি তার একটি বিবৃতি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আবার ধন্যবাদ জানাই। মাননীয় সংসদ সদস্য মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন, কারণ আমরা সব খাবারেই দেখি ভেজাল উৎপাদন থেকে শুরু করে আমাদের খাবার ভোক্তা পর্যন্ত, এবং বিদেশ থেকে যে খাদ্যগুলো আসে বা আমদানি হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ভেজাল আসে। আমরা সবগুলো বিষয়কে মাননীয় স্পিকার গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা পোর্টগুলোতে আমরা ভেজাল বিরোধী টিম বসাবো, সেখানে পরীক্ষা করা হবে, যেখানে যাতে আমদানিকৃত সব খাদ্যগুলোই যেন পরীক্ষা হয়ে যেন দেশের ভিতরে ঢোকে। এবং দেশের ভিতরে সংসদ মহোদয় যেটা বলছেন, ঝালকাঠি আমাদের 64 জেলাতেই মিনি ল্যাবরেটরি আছে এবং আমরা ভ্রাম্যমাণ যে ল্যাবরেটরি আমাদের আছে, ভ্রাম্যমাণ বাসগুলো 8টি বিভাগীয় শহরে আছে এবং আমরা 64টি জেলাতেই আমরা ভ্রাম্যমাণ ভ্যান আমরা দিচ্ছি, যাতে ভ্যান হলে সব জায়গায় সহজে যেতে পারে উপজেলা লেভেলে, এবং উপজেলা থেকে গ্রাম পর্যায়ে যে বাজারগুলো আছে সেগুলোতেও যাতে যেতে পারে। এইভাবে ভ্যানগুলোতে আমাদের মিনি ল্যাবরেটরি থাকবে এবং সেইগুলোতে তাৎক্ষণিকভাবে এগুলোকে পরীক্ষা করা যাবে। ইতিমধ্যেই আমরা 64 জেলা ল্যাবরেটরিগুলোকেই আরও এর সক্ষমতা বাড়ানোর জন্য আমরা কর্মসূচি নিয়েছি এবং যে প্রকল্প আমাদের আছে, এটি আমরা এই প্রকল্পে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় এখানে আরও বড় বড় ল্যাবরেটরি করা হবে, যাতে খাদ্যগুলো এবং সেখানেও ভ্রাম্যমাণ থাকবে, তারাও
সাথে সাথে বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো করতে পারবে এবং একটি ভালো কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে আশা করা যায় যে আমরা মাননীয় সংসদ যে প্রশ্ন করছেন, আমরা আশা করা যায় এই প্রশ্নের সমাধান করতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ মহোদয়কে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এখন আমি মাননীয় সদস্য ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানাকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তার একটা হচ্ছে রেমিটেন্স, এবং সম্ভবত রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ভিত্তির সবচেয়ে শক্তিশালী একটা ভিত। এই দেশে প্রায় 1 কোটির ওপরে মানুষ দেশের বাইরে কাজ করে এবং যেটা আন্তর্জাতিক অভিবাসন উৎস দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশে পরিণত করেছে। 2025-26 অর্থ বছরে বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $35.56 বিলিয়ন, এবং এত বেশি বৈদেশিক মুদ্রা আমাদের আমদানি থেকেও আসে নাই, কিংবা আমাদের যে অন্যান্য যে জিনিসগুলো আমরা রপ্তানি করি, গার্মেন্টস সহ অন্যান্য যে বিষয়গুলো রপ্তানি করি, সেখান থেকেও কিন্তু আমাদের এত বিপুল পরিমাণ অর্থ আমরা জোগাড় করতে পারি নাই। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম রেমিটেন্স গ্রহণকারী দেশ, এবং আমাদের রিজার্ভ বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি বলেন, আমাদের আমদানি ব্যয় মেটানোর মূল উৎস বলেন, কিংবা আমাদের লাখো পরিবারের যেই উপার্জনের উৎস, সেটা কিন্তু আমাদের এই প্রবাসী ভাইয়েরা, এবং সবকিছু নির্ভর করছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কি পরিমাণ অর্থ বাংলাদেশে পাঠায় তার উপরে। কিন্তু রেমিটেন্সের আড়ালে একটা বিরাট মানবিক মূল্য আমাদেরকে দিতে হয় মাননীয় স্পিকার, যেটা আমাদের নজরে সব সময় আসে না। আমরা অর্থের হিসাব করি, আমরা রিজার্ভের হিসাব দেখি, এমনকি কি পরিমাণ বিদেশে আমরা লোক পাঠাতে পারছি সেই হিসাবও আমরা দেখি, কিন্তু এটার অন্তরালে যে একটা গভীর কষ্টের গল্প আছে সেই কথাটি কখনো কোথাও উঠে আসে না মাননীয় স্পিকার। সোশ্যাল কস্ট অফ মাইগ্রেশন, যেটাকে আমরা বলতে পারি সুযোগ এবং ত্যাগের গল্প একই সঙ্গে। ওয়েজ আর্নার্স বোর্ডের তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ জন্মের পরে এখন পর্যন্ত 2024 সালে সবচাইতে বেশি 4813 জনের মরদেহ বাংলাদেশে আসে। এছাড়াও 15 থেকে 24 পর্যন্ত 38,000 মরদেহ বাংলাদেশে এসছে। লক্ষণীয় বিষয় হচ্ছে এদের বেশিরভাগেরই বয়স 40-এর নিচে, এবং 40-এর নিচে যাদের বয়স মাননীয় স্পিকার, খুব স্বাভাবিকভাবেই তাদের কোনো কোমরবিডিটি থাকার কথা নয়, কিন্তু তারপরেও বৈরী পরিবেশে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করা, দেশের সঙ্গে দীর্ঘদিন তাদের ফিজিক্যাল যোগাযোগ যেটাকে বলে সেটাতে বিচ্ছিন্ন থাকা, দুশ্চিন্তা, পরিবার থেকে দূরে থাকা, এবং ভীষণ রকম পরিশ্রম এবং অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন থাকবার কারণে এত বড় সংখ্যক মরদেহ প্রতি বছর বাংলাদেশে বিদেশের মাটি থেকে আসে। অভিবাসনের প্রকৃত মূল্য, আমি যে কথাটি বলছিলাম যে কেবলমাত্র সংখ্যা বা জীবন দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে হবে না, এর সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের সামাজিক নানান রকম ঘটনাও। দূরত্ব, যেটা দীর্ঘদিন দেশের বাইরে থাকা, তৈরি করে পরিবারের সাথে দূরত্ব। এমনও ভাইয়ের গল্প আমরা জানি মাননীয় স্পিকার, যে হয়তো তার সন্তানটিকে 1 বছরের রেখে গিয়েছিল, কিন্তু যখন ফিরে এসছে তার সন্তান কিশোর বয়সে গেছে। বাবা সন্তানকে ঠিকমতো চেনে না, সন্তানও বাবাকে চেনে না। যেটুকু কথা তাদের মধ্যে হয় সেটা হয়তো মোবাইল টেলিফোনে, কিংবা সেটা হয়তো ভিডিও কলের মাধ্যমে হয়। বাবা মার মৃত্যু হয় দেশে, সন্তান খবর পায় না। অনেক সময় আমরা জানি আমাদের প্রবাসী ভাইরা যে টাকা পাঠান, সেটা দিয়ে সম্পদ তৈরি করেন পরিবার, কিন্তু সেই সম্পদে অনেক সময় সেই ভাইটির নাম থাকে না, দেখা যায় অন্যান্য ভাই বা যারা দেশে থাকে তাদের নামেই সম্পদ তৈরি হয়। অর্থাৎ নানানভাবে নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের প্রবাসী ভাইরা দেশের বাইরে কাজ করেন, কিন্তু তাদের এই শ্রম এবং ঘামেই বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে সরকার কি কি উদ্যোগ গ্রহণ করছে? কারণ আমরা জানি আমরা যে শ্রমশক্তি বাইরে পাঠাই তাদের অনেকেরই
ভাষাগত দক্ষতা নাই, কিংবা যেই কাজের চুক্তিতে তারা দেশের বাইরে যায় সেই কাজের ব্যাপারেও তাদের সব সময় যে খুব পরিষ্কার ধারণা থাকে বা দক্ষতা থাকে তা নয়। কিন্তু আমরা যদি দক্ষ শ্রমশক্তি বাইরে পাঠাতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের বৈদেশিক মুদ্রা এখন যা আসে $35 বিলিয়ন, তার চেয়েও বেশি হয়তো আমরা আনতে পারবো, এবং যারা দেশের বাইরে যাচ্ছে তারাও একটা সম্মানজনক অবস্থায় যেতে পারবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আমার সামনে যে পেপারটা আছে, প্রশ্নটা বোধ হয় পাসপোর্ট রিনিউয়ালের ব্যাপারে। না, আপনি মূল প্রশ্নটা আগে করেন, বিকজ হি টুক দ্য প্রিপারেশন ফর দিস ওয়ান। পরবর্তীতে অন্য একটা প্রশ্ন করলে আপনি ওদিকে যেতে পারেন। মূল প্রশ্নে একটু দয়া করে আসেন প্লিজ। থ্যাংক ইউ। আপনার মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের পাঠানো বৈদেশিক রেমিটেন্স দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে অনেক প্রবাসী দীর্ঘসূত্রিতা, প্রশাসনিক জটিলতা, অতিরিক্ত সময় ক্ষেপণ, দালাল চক্রের দৌরাত্ম্য, অপ্রয়োজনীয় কাগজপত্র দাবি, তথ্যের অসামঞ্জস্য এবং বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ করে আসছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে পাসপোর্ট না পাওয়ায় তার চাকরি, ভিসা, নবায়ন, আবাসিক অনুমতি, অন্যান্য আইনি জটিলতারও সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে বিনা খরচে বা সরকারি খরচে তার মরদেহ নিজ পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করতে হবে। বিমানবন্দরে হয়রানি বন্ধ, লাগেজ চুরি, ভিসা ও মেডিকেল ফি, মেডিকেল সেন্টার দুর্নীতি ও অতিরিক্ত ফি আদায় বন্ধ করা সহ সকল ব্যবস্থা আরও সহজীকরণের জন্য আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরীকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য, তাকেও ধন্যবাদ। আপনাকে প্রবাসী বাংলাদেশের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া অনিয়ম, হয়রানি ও সেবার মান উন্নয়ন এ বিষয়ে নোটিশ দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের উত্থাপনীয় নোটিশে পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ার অনিয়ম, হয়রানি ও সেবার মান উন্নয়ন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট। বিমানবন্দরে হয়রানি বন্ধ, লাগেজ চুরি সংক্রান্ত বিষয়টি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভিসা নবায়ন বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে নোটিশ দেন তাহলে উক্ত নোটিশের যথার্থ উত্তর পাওয়া যাবে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদেশে মৃত্যুবরণকারী রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের মরদেহ দেশে আনা সহজতর করা হয়েছে। বিদেশে কর্মরত বিএমইটির বহির্গমন ছাড়পত্র বহনকারী কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে মরদেহ দ্রুত দেশে আনা, বিমানবন্দরে মরদেহ গ্রহণ ও স্বজনদের নিকট হস্তান্তর, দাফন সহায়তা ও আর্থিক অনুদান প্রদানে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড নির্ধারিত নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদান করে আসছে। দেশের 3টি বিমানবন্দর হতে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ তাৎক্ষণিক 35,000 টাকার চেক প্রদান করা হয়। গত 2025-26 অর্থ বছরে 5,312 জন প্রবাসীর পরিবারকে 18,59,20,000 টাকা প্রদান করা হয়েছে। ওয়েজার্নার্স কল্যাণ
বোর্ডের নিজস্ব 5টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের নিজ বাড়িতে লাশ ও অসুস্থ রোগীকে পরিবহনের ব্যবস্থা করা হয়। বিএমইটির বহির্গমন ছাড়পত্র অথবা ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ রয়েছে তাদের প্রত্যেক প্রবাসীর পরিবারকে 2 মাসের মধ্যে 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও অসুস্থ হয়ে দেশে ফেরত আসা প্রবাসীকেও চিকিৎসার জন্য সর্বোচ্চ 2 লক্ষ টাকা প্রদান করা হয়। মাননীয় স্পিকার, বিমানবন্দরে প্রবাসীদের মরদেহ মর্যাদা ও সম্মানের সাথে স্বজনদের কাছে বুঝিয়ে দিতে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড এর সরাসরি তত্ত্বাবধানে 24/7 অর্থাৎ সার্বক্ষণিক প্রবাসী কল্যাণ ডেস্ক নিয়োজিত রয়েছে। এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস কর্তৃপক্ষ এবং কল্যাণ বোর্ডের কর্মকর্তারা যৌথভাবে এয়ারপোর্ট থেকে মরদেহ খালাস ও হস্তান্তরের কাজটি তদারকি করেন। মাননীয় স্পিকার, বিদেশ গমনেচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার মেডিকেল ফি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারণ করা হয়ে থাকে। এ পর্যন্ত 181টি মেডিকেল সেন্টারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তালিকাভুক্ত করেছে। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তালিকাভুক্ত মেডিকেল সেন্টারসমূহ নিয়মিত তদারকি করা হয়। কোনো অনিয়ম বা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা এর প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া, অনিয়ম, হয়রানি ও সেবার মান উন্নয়ন বিষয়ে যদি আরও কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা মতামত থাকে তিনি তা আমাদেরকে অবহিত করলে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, প্রবাসীদের সেবা আরও সহজ ও সমন্বিত হয়রানিমুক্ত করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কমিটির মাধ্যমে পাসপোর্ট, বিমানবন্দর সেবা, ভিসা, মেডিকেল সহ প্রবাসীদের বিভিন্ন সেবায় বিদ্যমান সমস্যাগুলো সমন্বিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন যদি থাকে। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বেকারত্ব তো আমাদের বিরাট একটা সমস্যা। সরকারি হিসেবে প্রতি বছর 25 থেকে 30 লক্ষ বেকার যুবক কর্মবাজারে প্রবেশ করে, কিন্তু বেসরকারি হিসাব বলছে এটি কোটির ওপরে। সো এরকম জায়গায় আমরা দেখি যে প্রবাসে যারা যেতে চান তাদের অনেকে বৈধ উপায়ে যেতে পারেন না। কেউ কেউ দেখা যায় ভূমধ্য সাগর পাড়ি দিয়েও পশ্চিমের দেশগুলো, ইটালি বা জার্মানি, এই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে। সো আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমাদের কম খরচে, দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা যায় তাদের খরচ ভারত থেকে বা পাকিস্তান থেকে যারা যায় তাদের কয়েক গুণ বেশি। সো এই খরচ কি করে কমিয়ে আনা যায় এবং প্রবাসীরা যাতে সরকারি চ্যানেল বা বৈধ চ্যানেল ব্যবহার করে বিদেশে যায় সেই ব্যাপারে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরির জন্য মন্ত্রণালয় কি কাজ করছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এই ব্যাপারে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করতে যাচ্ছি যে আমরা এই ব্যাপারে একটি কমিটি তৈরি করা হয়েছে। আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই নদীপথে বা বিভিন্ন অবৈধ পথে আমরা এটা রোধ করতে সক্ষম হয়েছি এবং একই সাথে আমরা যাতে ল কস্টে আমাদের দেশের নাগরিকদেরকে আমরা বিদেশে প্রেরণ করতে পারি তার জন্য আমরা আমাদের জাতীয় কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা ল কস্টের মাধ্যমেই আমরা লোকবল প্রেরণ করতে পারবো। ধন্যবাদ। এবং এই ব্যাপারে আমরা আমাদের একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মাধ্যমে সার্বক্ষণিকভাবে মনিটর করা হচ্ছে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন শোক প্রস্তাব।
আমি এখন মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলামকে কাতারের সাবেক মহামান্য আমির শেখ হামিদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কাতারের সাবেক মহামান্য আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান মহামান্য আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি গত 12 জুলাই 2026 রবিবার 74 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহামান্য শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে কাতার একটি দ্রুত আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানব সম্পদ উন্নয়নে তার যুগান্তকারী অবদান কাতারকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত করেছে। এ কারণেই তিনি আধুনিক কাতারের স্থপতি হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বাংলাদেশের বিপুল সংখ্যক প্রবাসী কর্মসংস্থান, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে কাতার রাষ্ট্র একজন মহান রাষ্ট্রনায়ককে হারিয়েছে এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় হারিয়েছে শান্তি, উন্নয়ন ও সহযোগিতার একজন নিবেদিত প্রাণ অগ্রনায়ককে। মাননীয় স্পিকার, সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটকালীন সময়ে কাতার নিজের বিপদগ্রস্ত হওয়া সত্ত্বেও বাংলাদেশের শ্রমিক কর্মচারীদের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমাদের হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে আমাদের নাবিকদের পাশে যেভাবে তারা দাঁড়িয়েছে, যে মানবিকতা তারা দেখিয়েছে, তা আমাদের হৃদয়ে নাড়িয়ে দিয়েছে। মহামান্য বর্তমান আমিরের এই মানবিক কর্মকাণ্ড ও মহানুভবতায় বাংলাদেশ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই মহান নায়কের মৃত্যুতে আমি মহান জাতীয় সংসদে নিম্নরূপ শোক প্রস্তাব উত্থাপন করছি। কাতারের সাবেক মহামান্য আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। জাতীয় সংসদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে এবং শোক সন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার সরকার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছে। এই সংসদ আরও প্রস্তাব করছে যে আগামীকাল দেশে শোক দিবস পালন করা হোক এবং জাতীয় পতাকা অর্ধনতে রাখা হোক। আমি আরও প্রস্তাব করছি যে এই শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হোক এবং এর একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শুরা কাউন্সিল, বাংলাদেশের কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথভাবে প্রদান করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় চিফ হুইপের উত্থাপিত শোক প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, কাতারের সাবেক মহামান্য আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। জাতীয় সংসদ মরহুমের বিধি আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে এবং শোক সন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার সরকার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করা হোক। এই সংসদ আরও প্রস্তাব করছে যে আগামীকাল দেশে শোক দিবস পালন করা হোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হোক। শোক প্রস্তাবের একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শুরা কাউন্সিল, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথ মাধ্যমে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে।
হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হলো। মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো শোক প্রস্তাবের একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শোরা কাউন্সিল, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথ মাধ্যমে প্রেরণ করা হোক। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি মুনাজাত পরিচালনা করার জন্য আহ্বান জানাবো মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা ৪। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন ওয়া লাকাল হামদু আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিন, আজকে আমরা আমাদের একটি বন্ধু রাষ্ট্র, একটি মুসলিম রাষ্ট্র, আমাদের সাথে দীর্ঘ কূটনৈতিক যোগাযোগে পরম বন্ধু প্রতিম একটি দেশ, আপনার এই ভূখণ্ডের এই কাতার যে দেশ, সেই রাষ্ট্রের সাবেক আমির, বর্তমান সম্মানিত আমির, মহামান্য আমির শেখ তামিম বিন হাম্মাদ আস-সানি, তার পিতা, তার প্রিয়তম বাবা মরহুম শেখ হাম্মাদ বিন খলিফা আস-সানি, তার ইন্তেকালে আজকে আমরা শোকাহত। রব্বুল আলামিন তিনি দীর্ঘ সময় তার নিজের রাষ্ট্রের সংকটময় সময়ও, মধ্যপ্রাচ্য সংকটকালীন সময়ও যেভাবে বাংলাদেশকে গুরুত্ব দিয়েছেন, আমাদের এই তেল থেকে শুরু করে অন্যান্য সমস্ত চুক্তি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং আমাদের এই শ্রমবাজারকে তিনি সহযোগিতা করেছেন। এই তার ভালো কাজগুলো আপনার সামনে ওজর হিসাবে পেশ করলাম। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে তার এই নেক কাজের উসিলায় আপনি দয়া করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। রব্বুল আলামিন, আপনার রসুলের মাধ্যমে আপনি আমাদেরকে জানালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসান, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি বাদে, মিন সাদাকাতিন জারিয়াতিন, এই প্রয়াত শেখ হাম্মাদ বিন খলিফা সানি, তার বদৌলতে বাংলাদেশে কাতারির ফাউন্ডেশনের মাধ্যমে কাতারের অর্থায়নে বহু মসজিদ মাদ্রাসা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, আপনার সেখানে গান হচ্ছে, আপনার গুণগান হচ্ছে, আপনার কোরআন সেখানে বক্ষে ধারণ করা হচ্ছে। তার এই কাজের উসিলায় তাকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। তিনি যে নেক সন্তান রেখে গেছেন, ওয়ামিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সেই নেক সন্তান বর্তমান মহামান্য আমির শেখ তামিম বিন হাম্মাদ আস-সানি, তাকে আপনি অনুগ্রহ করে কবুল করুন। যেভাবে তার বাবা আমাদেরকে বন্ধুপ্রতিম, ভ্রাতৃত্বপ্রতিমভাবে আমাদেরকে আগলে রেখেছেন, তিনিও যেন তার বাবার পদাঙ্ক অনুসরণ করে আপনার রহমত প্রাপ্ত হয়ে আমাদের প্রতি তেমনি সদয় রাখেন এবং এই কূটনৈতিক সম্পর্ক উত্তরোত্তর যেন আরও সুন্দর হতে থাকে। রব্বুল আলামিন, আপনি দয়া করে আমাদের এই সংসদকে কবুল করুন। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের প্রাক্কালে আপনি যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দৃঢ়তা দিয়েছেন, পরবর্তীতে যেভাবে স্বাধীন বাংলাদেশের চরম সংকটকালীন মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দৃঢ়তা দিয়েছেন, তেমনিভাবে রব্বুল আলামিন দীর্ঘ 17 বছরের দুঃশাসন পরবর্তী ভঙ্গুরী অর্থনৈতিক এই অবস্থার বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে তাদের ওই সুযোগ্য সন্তান, যিনি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে প্রতিজ্ঞা নিয়েছেন এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, যিনি এই সংসদকে কার্যকরী করার জন্য দিন রাত পরিশ্রম করছেন, দয়া করে আপনি এই সরকার এবং বিরোধী দলকে গঠনমূলকভাবে তাকে পরামর্শ দিয়ে আপনার রহমতের মাধ্যমে সংসদকে কবুল করুন, তাকেও সেই দৃঢ়তা দান করুন। ওয়াসাল্লিল্লাহুম্মা ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনিল স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আচ্ছা, মাননীয় সদস্য ঢাকা কত 12, আপনি কিছু বলতে চেয়েছিলেন? ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। গত কয়েকদিন যাবৎ সারা দেশের মতোই ঢাকা শহরে অতিবৃষ্টির ফলে প্রবল জলবদ্ধতা দেখা দিয়েছে মাননীয় স্পিকার। তো আমাদের ঢাকা 12 আসনের প্রায় সকল জায়গায় জলবদ্ধতার কারণে মানুষের চরম ভোগান্তি হচ্ছে। মাননীয় স্পিকার, এই পানিগুলো চরম নোংরা, সেখানে সুয়ারেজের পানি আর বর্ষার পানি একাকার হয়ে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমি স্থানীয় সরকার মন্ত্রী মাননীয় ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মাননীয় সদস্য একটু অপেক্ষা করেন। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী, দয়া করে যদি একটু হ্যান্ড মাইকটা লাগান কানে প্লিজ। উনি বোধহয় কিছু আপনার উদ্দেশ্যে বলতে চাচ্ছিলেন। অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। ইয়েস। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী খুব বিদগ্ধজন এবং আমাদের এই ঢাকার জলবদ্ধতা এত বেশি খারাপ অবস্থা যে আমাদের সংসদের পূর্ব এবং পশ্চিম পাশেও জলবদ্ধতা আছে। ভিভিআইপি রোড যেটা বিজয় সরণি থেকে চলে গেছে, এখানেও বর্ষাকালে ব্যাপক জলবদ্ধতা হয়। তো আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী যদি আমাকে একটু জানাতেন যে আমাদের এই শহরের, ঢাকা শহরের বহু জায়গায় আছে এই অবস্থা, যে কি ব্যবস্থা নেওয়া যায় এবং আসলে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার, অন্যথায় ঢাকা শহরের লোকেরা বসবাস করতে পারছে না। মাননীয় মন্ত্রী অনুগ্রহপূর্বক জরুরি ব্যবস্থা গ্রহণ করবেন কিনা এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় শুনেছেন, নিশ্চয়ই তিনি হয়তো ব্যবস্থা নেবেন। জি, মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন আইন প্রণয়ন কার্যাবলীর বিধির 80 উপবিধি 1 বিধিতে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, প্রস্তাব করিতেছি যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 রহিতক্রমে উহার বিধানাবলী বিবেচনাক্রমে সময়ে চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনিত বিলটি বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যদের মধ্যে জনাব মোহাম্মদ গুলাম রসুল, যশোর 4, সাবিকুন নাহার, মহিলা আসন নম্বর 39, মুসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন নম্বর 40, মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1, জনাব আব্দুল মুন্তাকিম, নীলফামারী 4, জনাব মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1, অবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3, মোহাম্মদ নাজমুল হুদা, মেহেরপুর 2, জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, জি.এম. নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1, মোহাম্মদ আলী আসগার, পাবনা 3 এবং মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5। মাননীয় সদস্যবৃন্দ,
এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্যবর্গের মধ্যে জনাব মোহাম্মদ গুলাম রসুল, যশোর 4, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গায় 1, মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1, মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1, জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, শেরপুর 1, মোহাম্মদ আব্দুস সত্তার, নীলফামারী 1 এবং জনাব মোহাম্মদ আলী আসগর, পাবনা 3। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাব। মোট 22 জন আছেন। আমি 1 মিনিট করে ধার্য করছি। প্রথমেই মোহাম্মদ গুলাম রসুল, যশোর 1। ধন্যবাদ। সময় 1 মিনিট। যশোর 4, গোলাম রসুল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই জন্যে যে বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2001 সালে এটা প্রথমে অনুমোদন ছিল, পরে বিগত ফ্যাসিবাদী সময় এই বিশ্ববিদ্যালয়টা কার্যকরী হয়নি। কিন্তু আজকে সেই বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বগুড়া বিশ্ববিদ্যালয় হিসেবে আজকে মহান সংসদে আইন পাশের জন্য উত্থাপন করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমি বলতে চাই, মাননীয় স্পিকার, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়তে শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে যদি দলীয়করণ হয় বা যদি আমাদের শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে তাদের মান যাচাই বাছাই না করে শিক্ষক নিয়োগ করা হয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু জাতির জন্য যোগ্য ভূমিকা পালন করতে ব্যর্থ হয়। আমাদের দেশে এই মুহূর্তে যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয় ধন্যবাদ। মহিলা আসন নম্বর 39, সাবিকুন নাহার। সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশের মানুষ আর কোনো নতুন প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায়। দুঃখজনক হলেও সত্য, 2001 সালে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয়েছিল, কিন্তু দীর্ঘ 25 বছরেও সেই বিশ্ববিদ্যালয় বাস্তবে রূপ পায়নি। আজ আবার নতুন নামে নতুন আইন আনা হয়েছে। জনগণের প্রশ্ন, আইন বদলাচ্ছে কিন্তু বাস্তবতা কি বদলাবে? মাননীয় স্পিকার, আমরা প্রায় দেখি সরকার ফলকে রাজনীতি করে একের পর এক ফলক উন্মোচনের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন, কিন্তু কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যর্থ হয়। জনগণ আর কাগজে বিশ্ববিদ্যালয় দেখতে চায় না, তারা এমন একটি বিশ্ববিদ্যালয় চায় যা একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে গবেষণাকে এগিয়ে নেবে এবং উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে। সে কারণে আমি মনে করি জনস্বার্থে। মহিলা আসন নম্বর 40, মুসাম্মদ নাজমুন নাহার। সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটি আনার জন্য, বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 বিলটি আনার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিলটি জনমত যাচাইয়ের জন্য প্রচার করা হোক। আমি এই বিলটি ভালোভাবে পড়েছি। এখানে একটি দিক এসেছে আমার কাছে যেটা ভালো লেগেছে, তবে এখানে আমার কিছু কথা আছে। বিলটি হচ্ছে যে পূর্বে যেটা ছিল, পূর্বেরটা পড়ছি না, আমি পরেরটা বলছি, যে এখন একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি সময়ের জন্য ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না মর্মে বিধান প্রবর্তন করা হয়েছে। ফলে আইনটি যুগ উপযোগী হয়েছে। এখানে আমার কথা আছে যে আমরা দেখছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকে না অনেক সময়। আমরা ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই ভিসির কথা ভুলে যাইনি, যিনি ফারজানা ইসলামের বিরুদ্ধে 2019 সালের যে দুর্নীতি খাতিয়ান ছিল 224 পৃষ্ঠার, এই খাতিয়ানকে স্মরণ করে আমি বলতে চাই এ ব্যাপারে।
ধন্যবাদ মাননীয় সদস্য। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা যখন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি তখন আমাদের সংসদের সামনে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে যে তারা তাদের দাবি কতটুকু আদায় করতে পারবে। আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, এই বিষয়ে আমি এর আগেও বলেছি, এ বিষয়ে তড়িৎ পদক্ষেপ নিয়ে আমাদের প্রিয় সন্তানদের দাবি বাস্তবায়ন কিংবা তাদের সাথে দ্রুত আলোচনায় বসে এটি সমাধান করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়টি 116টি বিশ্ববিদ্যালয় আমাদের অনুমোদন প্রাপ্ত আছে, বেসরকারি সরকারি আছে 57টি, আন্তর্জাতিক আছে 3টি, বিশেষায়িত আছে 2টি। এতদ সত্ত্বেও একটি বিশ্ববিদ্যালয় যদি আমাদের করার প্রয়োজনীয় হয় তাহলে সেটি আন্তর্জাতিক এবং দেশীয় মান সংরক্ষণে কতখানি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়টিও আমাদের নজরে নেওয়া উচিত। আমি মনে করি আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো এখনো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো নানান কথা রয়েছে, বাণিজ্যিক কথা রয়েছে, সার্টিফিকেট সংক্রান্ত কথা রয়েছে, ছাত্রদের মান সংরক্ষণের ব্যাপার রয়েছে। সেই বিষয়গুলো যাচাই বাছাইয়ের জন্য এগুলো আমি দেওয়ার অনুরোধ করছি। চুয়াডাঙ্গায় 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শিক্ষা মন্ত্রী কর্তৃক আনিত বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বগুড়া বিশ্ববিদ্যালয় হিসেবে সংশোধনের জন্য যে বিল আনয়ন করা হয়েছে, আমি এটা যাচাই বাছাই কমিটিতে প্রেরণের জন্য নোটিশ প্রদান করেছি। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশে 58টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে 18টি সাধারণ বিশ্ববিদ্যালয় আর 13টি আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের সংসদেই বলেছেন যে এখন থেকে আমরা কারিগরি শিক্ষা তথা প্রযুক্তি নির্ভর শিক্ষার দিকে এগিয়ে যেতে চাই। সেই ক্ষেত্রে আবার নতুন করে 18টি সাধারণ বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও নতুন করে আরেকটি বিশ্ববিদ্যালয় নিয়ে আসা হচ্ছে এবং এই জাতীয় প্রস্তাবিত আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো যদি সাথে নিয়ে আসতেন তাহলে ওনাকে আমি ধন্যবাদ জানাতাম। এবং এটার মান কেমন হবে, এই বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্য উদ্দেশ্য তার মধ্যে এটাকে নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে কে ভূমিকা পালন করবে সেটার উদ্দেশ্য থাকলেও তার বাস্তবায়ন। মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। 2001 সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বগুড়ায় প্রতিষ্ঠিত হওয়ার কথা, কিন্তু বিগত স্বৈরাচারী আমলের কারণে বিশ্ববিদ্যালয় হয়নি। সেটাকে সংশোধন আকারে এখন বগুড়া বিশ্ববিদ্যালয় বিল আনা হয়েছে। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য উত্তরবঙ্গের জন্য অত্যন্ত জরুরি, কারণ উত্তরবঙ্গের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা এখনো অনুন্নত আছি। তো আমার কথা হলো যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে তার মান এবং লেখাপড়ার মান সব মিলিয়েই যেন আমাদের এইটা মানসম্পন্ন হয়। এই জন্য জনগণের জনমত যাচাইয়ের জন্য আমি বিলটি উত্থাপন করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 4 আসন থেকে নির্বাচিত জনাব আব্দুল মুনতাকিম, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জেনে খুশি হয়েছি যে উত্তরবঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম একটা জেনারেল বিশ্ববিদ্যালয়, এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়েছিল 2008 সালে, এরপর বগুড়া একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয়ের জন্য আমি খুশি। কিন্তু এখানে আমি আশ্চর্য হচ্ছি যে এখানে সিন্ডিকেট সদস্যদের মধ্যে শুধু বগুড়া থেকেই হতে হবে, এই বিধানটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। এটা সংশোধনের জন্য প্রস্তাব করছে মাননীয় স্পিকার। এর পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়টি উত্তরবঙ্গের কৃষি, শিল্প, বাণিজ্য এগুলোকে ধারণ করার মতো একটা যুগ উপযোগী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। যেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গকে প্রতিনিধিত্ব শুধু করে না, গোটা বাংলাদেশের একটি সেরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক অনুরূপভাবে বগুড়াও এগিয়ে যাক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। মাননীয় স্পিকার, এই জন্য এই বিলটি জনমত যাচাইয়ের জন্য প্রেরণের জন্য প্রস্তাব করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2। মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে বগুড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা আশা করছি। এরকম আমরাও বগুড়ার মতো বিশ্ববিদ্যালয় চাই, আমরাও শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অঞ্চলে বেড়ে উঠুক, ভালো হোক, এটা আমরা চাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার আগে যে ছাত্ররা নিচের থেকে পড়ে আসবে তারা যেন
গুরুত্বপূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা যেন যোগ্য হতে পারে, দেশপ্রেমিক হতে পারে, তারা যেন নৈতিক মানে উন্নীত হতে পারে, সে ব্যবস্থা করার জন্য শিক্ষা কারিকুলামে নতুন অধ্যায় সূচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করতে চাই। মাননীয় স্পিকার, বগুড়া হয়েছে, খুলনা বিভাগেও যদি এরকম হয় তাহলে আমরা আরও বেশি খুশি হব। বৃহত্তর কুষ্টিয়াতে, বৃহত্তর যশোরে যদি হয় আমরা আরও খুশি হব। চুয়াডাঙ্গায় যদি হয় আমরা আরও খুশি হব। আমাদের এই প্রত্যাশাগুলো পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের ধন্যবাদ মাননীয় সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার অবজারভেশনে আমি বুঝতে পারি যে আমাদের দেশে রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালয় খোলার একটা প্রতিযোগিতা আছে। বগুড়াতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু কাজ করেনি, এটাকে সাধারণ বিশ্ববিদ্যালয় করার জন্য প্রস্তাব বিল উত্থাপন করা হয়েছে। আমি দেখলাম জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেটা এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে না। এখানে চিকিৎসা বিজ্ঞানও আছে, এখানে ইঞ্জিনিয়ারিংও আছে, আবার সামাজিক বিজ্ঞান আছে, আইন আছে। যে কয়টা উচ্চারণ করলাম এগুলার কিন্তু ছাত্রদের মাইন্ডসেট এক এক ধরনের। তারা এক জায়গায় একই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেমন করে পড়াশোনা করবে, এটা আমার কাছে একটু বোধগম্য হয়নি। এটা যদি বিবেচনায় নিয়ে এটা কোন। ধন্যবাদ মাননীয় সদস্য ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3, সময় 1 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তা জনমত যাচাইয়ের জন্য একান্ত প্রয়োজন। কারণ আমাদের দেশে বর্তমানে 58টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এসবের মধ্যে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণার স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক অবস্থানে অর্থাৎ যুক্তরাষ্ট্রভিত্তিক কিউএস র্যাঙ্কিংয়ে বিশ্বের 584তম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এশিয়ার মধ্যে 112তম অবস্থানে রয়েছে। এমতো অবস্থায় এই 58টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, স্ট্যান্ডার্ড উন্নয়নের জন্য এবং আপনার গবেষণার জন্য অন্যান্য কার্যক্রমে জোরদার পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি। তার আগে বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে বিল আনা হয়েছে, এই বিলটি জনমত যাচাই করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য মোহাম্মদ নাজমুল হুদা, মেহেরপুর 2, মোহাম্মদ নাজমুল হুদা, মেহেরপুর 2 নেই। মোহাম্মদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15 নেই। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, যেই সরকারি ক্ষমতায় আসে তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়। অলমোস্ট 64টা জেলায় 64টি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়ে গেছে সম্ভবত। কারণ এটার লাভ আছে মাননীয় স্পিকার, এতে দলের সমর্থকদের পুনর্বাসন হিসেবে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতার চাকরি দেয়া যায়। তাতে আমাদের টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে 800-র মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ও জায়গা পায় নাই বাংলাদেশে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন কিংবা বুয়েট বলেন, কারো জায়গা হয় নাই। আর কিউএস এশিয়া র্যাঙ্কিংয়ে সেরা 100-র মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় যায় নাই। কিন্তু তাতে তো আসলে কিছু যায় আসে না মাননীয় স্পিকার। দলীয় লোকজনকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রকল্পের মতো বিশ্ববিদ্যালয় একটা চমৎকার প্রকল্প। তাতে শিক্ষা থাক বা না থাক, দেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক মান তো দূরেই থাক, দেশেও কিছু করে মানে চলবার মতন অবস্থায় এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ততটুকু মানসম্মত শিক্ষা তাদের মধ্যে থাকুক বা না থাকুক, তাতে আসলে সরকারগুলোর তেমন কিছু যায় আসে না। ধন্যবাদ মাননীয় সদস্য জি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026, এটিকে আমি জনমত যাচাইয়ের জন্য নোটিশ দিয়েছি। মাননীয় স্পিকার, যতদূর জানা যায় এখান থেকে প্রায় 25 বছর আগে 2001 সালে বগুড়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই বগুড়ায় এখানে বিশ্ববিদ্যালয় হোক, এটা আমাদের প্রাণের দাবি হওয়া উচিত।
কিন্তু বিগত সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বিশ্ববিদ্যালয়টার মধ্যে গড়ে তোলবার কোনো সুযোগ রাখেনি। বর্তমান সরকার এটাকে সামনে এগিয়ে নিয়ে আসছে, ধন্যবাদ। কিন্তু মাননীয় স্পিকার, এরা ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথমে যখন প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন এটাকে বাদ দিয়ে শুধু বগুড়া বিশ্ববিদ্যালয় করা হয়েছে, হলো কেন আমরা জানি না। মাননীয় স্পিকার, যে 7ই জুলাই বিলটি উত্থাপন করে মাত্র 3 দিনের মধ্যে তড়িঘড়ি করে বিলটাকে আনা হয়। ধন্যবাদ মাননীয় সদস্য। শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, সময় 1 মিনিট। ধন্যবাদ। এই বিলটি দীর্ঘ 25 বছর রাজনীতিক প্রতিহিংসার কারণে হিমাগারে বন্ধ ছিল। আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষামন্ত্রীকে, এই 25 বছর পরে হিমাগার থেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেছেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি বগুড়া, সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়ি, সেই কারণে বেগম খালেদা জিয়ার বাড়ি, সেই কারণেই 25 বছর যাবৎ এই প্রস্তাবটি উত্থাপিত হয়নি, বাস্তবে রূপ নেয়নি। অতি সত্বর এটি যাচাই বাছাই করে সংসদে উত্থাপিত করে বিলটি পাশ করার জন্য জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করা হোক এবং অতি সত্বর এটি বাস্তবায়ন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয়ে বিল উত্থাপিত হয়েছে, আমরা ধন্যবাদ দেই। তবে এখানে আরেকজন সংসদ সদস্য বলেছেন যে অনেক কিছু একসাথে গুলিয়ে ফেলা হয়েছে। এটা জনমত যাচাইয়ের জন্য দেওয়া উচিত, এই জন্য যে এখানে দূরশিক্ষণ রাখা হয়েছে, তারপরে অনলাইন শিক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। এই অনলাইন এবং দূরশিক্ষণের ব্যাপারে আমাদের আসলে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এখানে সার্টিফিকেট বিক্রি, পরীক্ষার মান সহ পড়াশোনা, এগুলো আসলে খুবই দুর্বল। এবং এছাড়াও অনলাইন এবং দূরশিক্ষণের জন্য ওপেন ইউনিভার্সিটি রয়েছে। এখানে আবার এই অনলাইন চালু করা কতটুকু শিক্ষার মান সংরক্ষণ হবে, এটা প্রশ্ন সাপেক্ষ। এই জন্য আমি এটা জনমত যাচাইয়ের জন্য দেওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, সময় 1 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। তো বিশ্ববিদ্যালয় যে নামটা, এই বিশ্ববিদ্যালয় এর সাথে বগুড়া বিশ্ববিদ্যালয় যেটা বিল পাশ হতে যাচ্ছে, আমি জানি বিল পাশ হয়ে যাবে, কিন্তু বিশ্ববিদ্যালয় এই শব্দটার সাথে যেন এর মান ঠিক থাকে। কোরআনে কারিমের অবজারভেশনে আমি প্রায় 502টা শব্দ পেয়েছি এমন, যেগুলো নিয়ে গবেষণা করা যায় মুসলিম দেশে। হাদিসে এরকম 1000-এর উপরে শব্দ আমার নজরে এসেছে। আমরা আশা করছি বাংলাদেশ যেহেতু 500-র উপরে মার্কিংয়ে আমাদের কোনো অবস্থান নেই, এরপরে এশিয়ার ভেতরে 100-র উপরে আমাদের কোনো অবস্থান নেই। সুতরাং আমরা শুধু বিশ্ববিদ্যালয়গুলো না বাড়িয়ে গবেষণার ক্ষেত্রে, এবার যেহেতু বাজেটে শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষা মন্ত্রণালয়ের ধন্যবাদ। কুষ্টিয়া 4 থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, সময় 1 মিনিট। উনি বোধহয় অনুপস্থিত। শেরপুর 1 থেকে মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিলটি আসলেই যাচাই বাছাই করতে হবে মাননীয় স্পিকার। এখানে আমরা কিন্তু অনেক দূর এসেছি বাংলাদেশে, কিন্তু বেশ কিছু জায়গায় এখনো মনে হয়েছে যে এই আইনটিতে দুর্বল। বিশেষ করে একটি বিশ্ববিদ্যালয় অবশ্যই তার নিজস্ব কাঠামো দ্বারা পরিচালিত হবে, এখানে সরকারের হস্তক্ষেপ এটি কোনোভাবেই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষার সামগ্রিক মানকে সামনের দিকে এগিয়ে নেবে না। কিন্তু 4-এর ঝয়ে আমরা দেখছি সরকার ও মঞ্জুরি কমিশন নির্ধারিত শর্তে বিশ্ববিদ্যালয় প্রয়োজনে শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ করবে, পদ সৃষ্টি করতে পারবে এবং সেখানে নিয়োগ দিতে পারবে, তাদের বেতন কাঠামো নতুন করে নির্ধারণ করতে পারবে। একইভাবে 18-তে আমরা দেখছি যে সিন্ডিকেটের ক্ষেত্রে স্পিকার কর্তৃক 2 জন মনোনীত সংসদ সদস্য এবং তারা একটি সংশ্লিষ্ট নির্ধারিত এলাকার হবেন। একইভাবে আমরা দেখছি যে টতে
শিক্ষক প্রতিনিধি সিন্ডিকেটে থাকবে মাত্র একজন, অথচ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে 5 জন থাকে। এই জায়গাগুলো গ্যাপ রয়েছে মাননীয় স্পিকার। এই বিষয়গুলো বিবেচনায় না নিলে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1, সময় 1 মিনিট। ধন্যবাদ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। বর্তমান পৃথিবী যখন এআই আর রোবোটিক্স নিয়ে এগিয়ে চলছে, তখন 2001 সালের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাতিল করে 2026 সালে এসে একে সাধারণ বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। এর চেয়ে বড় ব্যাকডেটেড ও আত্মঘাতী সিদ্ধান্ত আর কি হতে পারে? সরকার কি তবে আধুনিক শিক্ষার পথ বন্ধ করে যুব সমাজকে স্টেপ বেকার বানানোর আরও একটি সার্টিফিকেট কারখানা খুলতে যাচ্ছে কিনা? মাননীয় স্পিকার, গত 7 জুলাই বিলটি উত্থাপন করে সংসদীয় কমিটিতে মাত্র 3 দিন সময় দেওয়া হয়েছিল। 3 দিনে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন পর্যালোচনা করা সম্ভব, নাকি সরকার তাদের পূর্ব নির্ধারিত দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে এই সংসদকে রাবার স্টাম্প হিসেবে ব্যবহার করছে? এই তড়িঘড়ি পাশ করার পেছনে আসল রহস্য কি? সেজন্য আমি জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করা হোক মর্মে আপনার মাধ্যমে প্রস্তাব রাখছি। আর কথায় বলে, আরবিতে একটা প্রবাদ আছে, আল উজলাত তাহাব রিসা, তড়িঘড়ি করলে বিলম্বের সৃষ্টি হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আলী আসগার, পাবনা 3, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বগুড়া বিশ্ববিদ্যালয় আইন 2026 মহান সংসদে আনার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, সাথে সাথে আমি এই বিলটি যেহেতু অধিক জরুরি ও জনগুরুত্ব সম্পন্ন, এটার প্রচার প্রসার এবং জনমত যাচাই বিশেষ প্রয়োজন বলে আমি মনে করি। তাই এই বিলটি পাশের পূর্বে যাচাই বাছাই কমিটিতে প্রেরণ করা হোক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি 2-1টি কথা আমি বলতে চাই যে এখানে মূলত আসলে যেমন পাঠ্যক্রম এবং পাঠ্যসূচিতে সংশোধনী আনা দরকার মাননীয় স্পিকার। ভাইস চ্যান্সেলর নিয়োগের এবং মেয়াদের ব্যাপারে, তার সিন্ডিকেট সদস্য নিয়োগ গঠনের ব্যাপারে এবং মেয়াদের ব্যাপারে, খণ্ডকালীন শিক্ষক নিয়োগের ব্যাপারে, বিভাগীয় চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে এবং শিক্ষক নিয়োগের ব্যাপারে, এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক জাতীয় সংসদ নির্বাচন। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করায় আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে মোবারকবাদ জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই বগুড়ায় বিশ্ববিদ্যালয় হোক, এটা আমরা চাই। তবে গুণগত মানগত যাতে সব ঠিক থাকে। আমরা অনেক ক্ষেত্রে দেখি বিশ্ববিদ্যালয় আছে, গবেষক আছে, কিন্তু গবেষণার কোনো ফলাফল আমরা দেখতে পাই না। যেইভাবে এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা চাই এই বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু গবেষণালব্ধ ফসল এই জাতি পাক। ধন্যবাদ মাননীয় স্পিকার।